আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের অনলাইন কার্যক্রমে। আমরা পড়ছি কাজ ক্ষমতা শক্তি। আমাদের আজকে 3 নম্বর লেকচার এবং আমরা আজকে শিখতে চাচ্ছি পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। তো চলো আমরা শিখে ফেলি। পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। তো এটা করার জন্য আমাদের একটা গ্রাফের প্রয়োজন। প্রথমে আমরা একটা গ্রাফ এঁকে নিই। দেখো, তো আমাদের এই যে গ্রাফ, এই গ্রাফের আমরা এক্স অক্ষ বরাবর ধরে নিলাম যে সরণ, তাহলে এই অক্ষ বরাবর আমাদের সরণ এক্স এবং ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আমাদের বল এফ। তো আমরা যেহেতু বলেই দিয়েছি যে বলটা হবে পরিবর্তনশীল বল, তাহলে আমাদের এই যে বলের উপরের দিকে অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর যে গ্রাফের চিত্রটা হবে সেটা কিন্তু স্মুথ কোনো চিত্র হবে না, সেটা একটু পরিবর্তনশীল হবে। এরকম ধরো, সাপোজ এইরকম একটা পরিবর্তনশীল চিত্র হবে। তো এখন এখান থেকে আমাদের কাজ বের করতে হবে। তো এবার দেখো যে আমরা যে গ্রাফটা এঁকেছি তার এক্স অক্ষ বরাবর আছে সরণ এবং ওয়াই অক্ষ বরাবর আছে বল। তার মানে হচ্ছে ভূমি বরাবর আছে সরণ এবং উচ্চতা বরাবর আছে বল। তো আমরা জানি যখন ভূমি এবং উচ্চতা একই সাথে গুণ থাকে, ভূমি এবং উচ্চতা গুণ থাকলে সেখান থেকে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ক্ষেত্রফল, তাই না? ক্ষেত্রফল। তাহলে আমরা এই যে ক্ষেত্রফল পাচ্ছি, এখানে ভূমি পাচ্ছি তার মানে এক্স এবং উচ্চতা পাচ্ছি এফ, তার মানে আমরা পাচ্ছি হচ্ছে এফ এক্স মানে কি বলো তো? এফ এক্স মানে হচ্ছে কাজ, তাই না? বা ডাব্লু। তার মানে আমরা এখান থেকে যে ক্ষেত্রফলটা পাবো সেটাই হচ্ছে আমাদের কাজ। ঠিক আছে, তো আমরা কাজ বের করব। তো এখানে সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের এই এক্স অক্ষ নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু ওয়াই অক্ষে দেখো আমাদের যে চিত্রটা সেই চিত্রটা কিন্তু পরিবর্তনশীল। তো আমরা এখান থেকে এই রকম যদি একটা ক্ষেত্র নিই তাহলে সেই ক্ষেত্র থেকে খুব সহজে কিন্তু আমরা মানটা বের করতে পারবো না, তাই না? তো আমাদের কি করতে হবে সেই জন্য? এবার যদি আমরা একটা কাজ করি, ধরো যে এই ক্ষেত্রটা যেহেতু স্মুথ না, তো সেই জন্য এই ক্ষেত্রটাকে আমরা অসংখ্য ভাগে ভাগ করে নিলাম, ছোট ছোট এরকম অসংখ্য ভাগে আমরা ভাগ করে নিব। ঠিক আছে, এভাবে অসংখ্য ভাগে আমরা এটাকে ভাগ করে নিলাম। এবার দেখো তো এই ছোট ছোট ভাগগুলো যদি বের করি এবং সবগুলা যদি একসাথে যোগ করে ফেলি তাহলে কিন্তু আমরা ক্ষেত্রফলটা খুব সুন্দরভাবে বের করতে পারবো। তো এই যে ছোট্ট ভাগটা করলাম, এই ভাগটাকে বলা হচ্ছে ডেল এক্স। ঠিক আছে, এই ছোট ভাগের যে দৈর্ঘ্যটা সবগুলা হচ্ছে ডেল এক্স, এখানেও ডেল এক্স। কিন্তু উপরের দিকে যে বলটা আছে এই বলটা পরিবর্তনশীল বল যেহেতু, তাহলে এই প্রথমটার জন্য আমাদের যে বল সেটা হচ্ছে F1, তারপরে দ্বিতীয়টার জন্য যে বল সেটা হচ্ছে F2, এভাবে F3 এবং ফাইনালি লাস্টের জন্য যে বল সেটা হচ্ছে Fn। এভাবে আমরা প্রতিটা ক্ষেত্রের জন্য আলাদা আলাদাভাবে বল বসায় দিলাম এবং আমাদের দূরত্বটা কিন্তু সেম আছে। তো এখানে আমরা প্রতিটা আলাদা আলাদা ক্ষেত্র থেকে কিন্তু আলাদা আলাদা কাজ পাবো এবং সবগুলা কাজকে যদি একসাথে যোগ করে দিই তাহলে আমাদের টোটাল কাজটা বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের টোটাল কাজ যদি আমরা বের করতে চাই তাহলে সেটা কি হবে? ডাব্লু সমান সমান কী হবে বলো তো? প্রথম যে ক্ষেত্রটা, এই যে প্রথম ক্ষেত্রটা এখান থেকে যে কাজটা পাচ্ছি সেটা হচ্ছে W1, তারপরে দ্বিতীয় ক্ষেত্রটার জন্য যে কাজ সেটা হচ্ছে W2, এভাবে W3, এভাবে ফাইনালি লাস্টের যে কাজ সেটা হচ্ছে Wn। ঠিক আছে, তার মানে আমরা এখানে n সংখ্যক যেহেতু ভাগ করেছি তাহলে আমাদের কাজের সংখ্যা হবে n সংখ্যক এবং সবগুলো যোগ করে আমরা টোটাল কাজটা পাবো। তো এবার দেখো এই প্রথম যে ভাগটা এবং সেখানে যে কাজ, সেই কাজটা কি পরিমাণ কাজ দেখো, W1 তার মানে এখানে আসবে কি F1 ইন্টু ডেল এক্স, দ্বিতীয় ক্ষেত্রের জন্য কতটুকু আসবে F2 ইন্টু ডেল এক্স, তৃতীয় ক্ষেত্রের জন্য F3 ডেল এক্স, এভাবে লাস্টেরটার জন্য কত আসবে Fn ডেল এক্স। ঠিক আছে, তো এখানে দেখো আমরা যে প্রতিটা আলাদা আলাদাভাবে
যোগ করছি, এই যোগ করার জন্য আমরা একটা চিহ্ন ব্যবহার করি, সেই চিহ্নটাকে বলা হচ্ছে সামেশন চিহ্ন। তোমরা সবাই চেনো সামেশন চিহ্ন। তো এই সামেশন চিহ্ন আমরা দিলাম এবং কাকে কাকে যোগ করছি, এফ এবং ডেল এক্সের গুণফলটাকে। তাহলে একটা দিলাম এফ আর হচ্ছে ডেল এক্স। এবার এখানে দেখো আমরা যেহেতু অনেকগুলো যোগ করেছি 1 থেকে শুরু করে n পর্যন্ত, তো এটাকে আমরা সংক্ষেপে লিখতে চাচ্ছি, সেই জন্য এখানে আমরা একটা পরিচিতিমূলক একটা কনস্ট্যান্ট ব্যবহার করছি, সেটা হচ্ছে কে। কে সমান সমান আমরা ধরে নিলাম 1 এবং শেষ হবে কোথায়, n এ গিয়ে। তাহলে নিচে হবে 1, মানে আমাদের লোয়ার লিমিট আর আপার লিমিট হচ্ছে n। এবং এইখানে এই এফের সাথে একটা কে লাগাই দিলাম। তাহলে দেখো তো যখন কে এর মান 1 হবে তখন এই প্রথম পদটা পাওয়া যাবে, কে এর মান যখন 2 হবে তখন দ্বিতীয় পদটা, কে এর মান যখন n হবে তখন লাস্টের পদটা পাওয়া যাবে। এভাবে কিন্তু আমরা ছোট্ট একটা ইকুয়েশনের মাধ্যমে আমরা এটাকে প্রকাশ করতে পারি। ঠিক আছে, এবার আরেকটা জিনিস দেখো যে এখানে আমরা যে সামেশন চিহ্নটা ব্যবহার করেছি, সামেশন চিহ্নটার কাজ কি, যোগ করা। আর আমরা জানি যোগ করা থেকে আসছে হচ্ছে যোগজীকরণ, আর যোগজীকরণ মানেই হচ্ছে ইন্টিগ্রেশন, তাই না? তাহলে আমরা এই সামেশন চিহ্নর পরিবর্তে কিন্তু একটা ইন্টিগ্রেশন চিহ্ন ব্যবহার করতে পারি। তাহলে একটা ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে দিলাম এবং এই ইন্টিগ্রেশন চিহ্নর আমরা ধরে নিচ্ছি যে শুরু হচ্ছে, এই যে চিত্রটা একটু দেখো, শুরু হচ্ছে এখান থেকে, ঠিক আছে? তাহলে এই লিমিটটা দিলাম x1 এবং শেষ যেখানে হয়েছে সেই লিমিটটা দিলাম x2। তাহলে আমাদের আপার লিমিট হবে x1 এবং লোয়ার লিমিটটা হবে x1 এবং আপার লিমিটটা হবে x2। এবং কার কার এখানে গুণফলটা হবে সেটা হচ্ছে f। তো f এখানে একটা ফাংশন, সেই জন্য fx, আর ডেল এক্স ছিল, ডেল এক্স না লিখে আমরা এখানে লিখব হচ্ছে dx। তাহলে এই তো আমাদের পরিবর্তনশীল কাজের ইকুয়েশন। তাহলে আমরা দুইভাবে এটাকে প্রকাশ করতে পারি, একটা হচ্ছে w সমান সমান সামেশনটা হচ্ছে 1 থেকে n পর্যন্ত এবং ভেতরে আছে হচ্ছে এফ কে ডেল এক্স। এবং আরেকটাভাবে প্রকাশ করতে পারি, ইন্টিগ্রেশন চিহ্নের মাধ্যমে প্রকাশ করতে পারি। সেটা কিভাবে, ইন্টিগ্রেশন x1 থেকে x2 এবং fx dx। এই দুটো ইকুয়েশন জেনে রাখো, এই দুটো ইকুয়েশন খুব ইম্পর্টেন্ট, আমাদের এমসিকিউ এর জন্য আসে। পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের একটা এক্সাম্পল হচ্ছে স্প্রিং দ্বারা কৃত কাজ। তো আমরা ধরে নিচ্ছি যে একটা স্প্রিং আছে, তো সেই স্প্রিংটা ধরো এই যে কাঠামোটা আছে, কাঠামো থেকে একটা স্প্রিংয়ের সাহায্যে একটা বস্তুকে আটকানো আছে, ঠিক আছে? তো এই সেই বস্তু, এই বস্তুটা হচ্ছে এম ভরের একটা বস্তু, এই বস্তুটাকে স্প্রিংয়ের সাহায্যে আটকানো আছে। আমি এবার চাচ্ছি কি এই বস্তুটাকে এই দিকে একটা বল প্রয়োগ করতে, এফ পরিমাণ বল প্রয়োগ করতে। তাহলে কি হবে, স্প্রিংটা আর একটু প্রসারিত হবে, তাই না? তো আমি যখন বল প্রয়োগ করব, স্প্রিং কি প্রসারিত হতে চাইবে? তার যেহেতু স্থিতি জড়তা আছে, তাহলে স্থিতি জড়তার কারণে সে কিন্তু সংকুচিত হয়ে থাকতে চাইবে, তাই না? তো সংকুচিত হয়ে থাকতে চাওয়ার কারণে সে কিন্তু ভেতরের দিকে একটা বল প্রয়োগ করবে, তাই না? ভেতরের দিকে একটা বল প্রয়োগ করবে। তো এই বলটাকে আমরা বলি প্রত্যয়নী বল, ঠিক আছে? প্রত্যয়নী বল, প্রত্যয়নী বল। এই বলটা কোন দিকে কাজ করবে? এই বলটা কাজ করবে আমি যেদিকে বল প্রয়োগ করব সেই বলের উল্টা দিকে, মানে স্প্রিংয়ের ভেতরের দিকে। এবার তারপরেও যদি আমার প্রয়োগকৃত বলটা যদি বেশি শক্তিশালী হয়, তাহলে কিন্তু স্প্রিংটা একটু বেশি সংকুচিত হয়ে যাবে, সংকুচিত হয়ে একটু সামনের দিকে চলে আসবে, ঠিক আছে? এটা ইমভারের বস্তু, এইদিকে আমি বল প্রয়োগ করেছি। ধরো আগে এই অবস্থায় সে ছিল এবং এতটুক সে সংকুচিত হয়ে গেছে, এক্স পরিমাণ সে সংকুচিত হয়েছে, ঠিক আছে? আর আমাদের প্রত্যয়নী বল কোন দিকে আছে? এই যে ভেতরের দিকে। দেখো তো আমাদের সরণ যেই দিকে হচ্ছে, প্রত্যয়নী বল কিন্তু তার ঠিক উল্টা দিকে, তাই না? তাহলে কি আমরা বলতে পারি যে প্রত্যয়নী বল সরণের বিপরীতমুখী, ঠিক আছে? এবার দেখো আমি স্প্রিংটাকে যতই দিকে টানার চেষ্টা করব, স্প্রিংটা কিন্তু আরও ভেতরের দিকে সংকুচিত হয়ে থাকার চেষ্টা করবে। তার মানে হচ্ছে প্রত্যয়নী বল সবসময় কি করবে, সরণের উল্টা দিকেও কাজ করবে, আবার যে বলটা প্রয়োগ করা হবে সেই বলের বিপরীত দিকে কাজ করবে, তাই না? এই যে প্রয়োগকৃত বলের বিপরীত দিকে কাজ করবে, ঠিক আছে? তো এখানে যত বেশি সরণের দিকে হবে প্রত্যয়নী বল, তত বেশি কিন্তু হতে থাকবে, ঠিক আছে? তাহলে এখান থেকে দুইটা জিনিস জানা যাচ্ছে যে প্রত্যয়নী বল একে তো সরণের বিপরীত দিকে কাজ করবে এবং আরেকটা হচ্ছে
সরণ যত বেশি হবে প্রত্যয়নী বল কিন্তু তত বেশি হতে থাকবে। তাহলে আমরা বলতে পারি প্রত্যয়নী বল সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। এই জন্য আমরা একটা মাইনাস চিহ্ন সামনে দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে প্রত্যয়নী বল সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। তো এই প্রত্যয়নী বলটাকে আমরা প্রকাশ করছি হচ্ছে এফএস দ্বারা, ঠিক আছে। তাহলে এফএস সমানুপাতিক মাইনাস এক্স, ঠিক আছে। তো এই সমানুপাতিক চিহ্নটাকে তোলার জন্য আমাদের লাগবে একটা কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টটা হচ্ছে কে, ঠিক আছে। তাহলে আমাদের ইকুয়েশনটা আসছে কি এফএক্স সমান সমান মাইনাস কে এক্স। এখানে এই কেটাকে বলা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, ঠিক আছে, স্প্রিং কনস্ট্যান্ট বা হচ্ছে স্প্রিং ধ্রুবক। এবার দেখো এই যে আমরা প্রত্যয়নী বলের ইকুয়েশনটা দিলাম সেই দিকটা কোন দিকে, দিকটা হচ্ছে স্প্রিংয়ের দিকে, ভেতরের দিকে, ঠিক আছে। তাহলে আমরা যে বলটা প্রয়োগ করব বাইরের দিকে সেটা কি হবে, সেটা এটারই জাস্ট উল্টা দিকে হবে, তাই না। তাহলে তখন আমাদের যে ইকুয়েশনটা হবে প্রযুক্ত বলের ইকুয়েশনটা সেটা কীরকম হবে, প্রযুক্ত বল এফ সমান সমান হবে কে এক্স, যেহেতু প্রত্যয়নী বল ভেতরের দিকে এই জন্য মাইনাস ছিল, তাহলে আমাদের প্রয়োগকৃত বল যেহেতু তার উল্টা দিকে সেজন্য প্লাস কে এক্স, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখি আমাদের কাজের ইকুয়েশনটা কী ছিল। আমরা দেখেছিলাম যে আগের ইকুয়েশনটাতে কাজ ডাব্লু সমান সমান এরকম ছিল, ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স, ঠিক আছে। তো আমাদের এই যে সরণটা হয়েছে এইখানে সরণটা হচ্ছে x1 থেকে এই পর্যন্ত হয়েছে, এটা হচ্ছে x2। তাহলে আমাদের লোয়ার লিমিটটা হচ্ছে x1, আপার লিমিটটা হচ্ছে x2, ঠিক আছে। তাহলে এবার দেখো এই যে এফএক্সটাকে আমরা আগেই বলেছিলাম যে এক্সের একটা ফাংশন হতে হবে, তাই না। তো আমরা এই যে এফটা লিখেছি এটাকে কিন্তু এফএক্সও লিখতে পারি, এফএক্স সমান তাহলে কি হচ্ছে কে এক্স। তো এই কে এক্সটা আমরা এখানে বসায় দিই, x1 থেকে x2 ইন্টু কে এক্স ডিএক্স, ঠিক আছে। তো এখানে দেখো আমাদের যার সাথে ডি থাকে আমাদের তারই কিন্তু ইন্টিগ্রেশন করতে হয়। তো এখানে এক্সের সাথে যেহেতু ডি আছে তার মানে এক্সের ইন্টিগ্রেশন করতে হবে। আর বাকি যে কনস্ট্যান্ট কে এটা কিন্তু এক্সের সাথে কোনো সম্পর্ক নাই, তো সেই জন্য কেটাকে বের করে দাও, ঠিক আছে। কে বের করে দিলাম, থাকলো কি এক্স ডিএক্স। তোমরা নিশ্চয়ই একটা সূত্র জানো ইন্টিগ্রেশনের, সেই সূত্রটা কীরকম ছিল, সূত্রটা ছিল এরকম যে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এখানে এক্সের পাওয়ার যদি এন হয় তাহলে ইন্টিগ্রেশন করার পরে পাওয়ারের সাথে এক যোগ হবে এবং যোগ করার পরে যে পাওয়ারটা পাওয়া গেল সেটাই কিন্তু আবার নিচে ভাগ হবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে যেটা সূত্র ব্যবহার হবে সেটা হচ্ছে এক্সের যে পাওয়ারটা আছে, দেখো এক্সের পাওয়ার কিন্তু এক আছে, কিছু নাই মানে এক আছে। তাহলে আমরা লিখতে পারি একের সাথে আরও এক যোগ করো 2, এবং এই 2টাই আবার নিচে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। এবার আমরা একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিই এবং এখানে এই আপার লিমিট এবং লোয়ার লিমিটটা বসায় দিই, ঠিক আছে। তাহলে এই যে 2, এই 2টা সামনে চলে আসলো, তাহলে কি হচ্ছে হাফকে এখান থেকে পাওয়া যাচ্ছে এক্স স্কোয়ার, আর এখানে x1 থেকে x2, ঠিক আছে। আচ্ছা দেখো এরপরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে যে এই যে আপার লিমিটটা আছে এই আপার লিমিটটা এক্সের জায়গাতে বসাতে হবে এবং মাইনাস দিয়ে লোয়ার লিমিটটা বসাইতে হবে। তাহলে আমাদের যে ইকুয়েশনটা পাওয়া যাচ্ছে সেটা কি হাফ কে x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার, ঠিক আছে, হাফ কে এক্স স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার। তো এটাই হচ্ছে আমাদের কৃত কাজের সমীকরণ। আচ্ছা, এবার একটু দেখা যাক যদি আমাদের এরকম হতো যে এই যে সরণটা শুরু হয়েছিল এই সরণটা যদি এরকম হতো যে x1 না হয়ে এখানে 0 থেকে শুরু হলো এবং x2 এর জায়গায় x হলো, তখন আমরা কি লিখতে পারি, ঠিক আছে। তার মানে আমাদের x1 সমান সমান করতে হবে 0 এবং x2 সমান সমান করতে হবে x। তো এই অবস্থায় আমাদের ইকুয়েশনটা কীরকম হবে সেটা একটু দেখে নিই। তখন ইকুয়েশনটা হবে w সমান সমান হাফ কে এবং x2 জায়গায় কত, x2 জায়গায় লিখব x, ঠিক আছে, x স্কোয়ার, আর x1 এর জায়গায় লিখব
জিরো। তাহলে আমাদের ইকুয়েশনটা আসছে হাফ কে এক্স স্কোয়ার। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের স্প্রিং দ্বারা কৃত কাজের সমীকরণ। থ্যাংক ইউ সবাইকে।